Assalamu alaikum everyone, good evening and I hope you all are fine এবং today আজকে আবারও কিন্তু আমরা আছি যে সাইফুডস প্রেজেন্স এসো পড়তে বসির 29তম পর্বে এবং আমি শোভন স্যার আছি আপনাদের সাথে এবং আজকে আমাদের সেশন হচ্ছে লার্নিং থ্রু মিস্টেকস অনেক রিকোয়েস্টে another session that is session 2. সো লার্নিং থ্রু মিস্টেকস এর আজকের দ্বিতীয় পর্বে এবং দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক শুভকামনা এবং আজকে বরাবরের মতোই আপনারা জানেন যে প্রতিদিন সন্ধ্যে 7:15 বা 10-এর পরেই কিন্তু আমি জয়েন দিয়ে দিই এবং আমি শোভন স্যার আছি আপনাদের সাথে এবং যারা যারা আজকে জয়েন দিচ্ছেন এবং নতুন করে আপনারা অবশ্যই লিখে পাঠাবেন কে কোথা থেকে শুনছেন বা কোথা থেকে দেখছেন। যারা প্রথমবার তারা আমাকে অবশ্যই লিখে পাঠাবেন ফর দ্য ফার্স্ট টাইম এবং যারা আমাদের নিয়মিত ভিউয়ার্স তাদের জন্য আমি একটু ওয়েট করছি, যারা আমার জন্য ওয়েট করে থাকেন আমি তাদেরকে একটু ওয়েট করছি। তবে শুরু করার আগে আমি যে কাজটি বরাবরই করি সেটা হচ্ছে যে আমি এটাকে শেয়ার করে দিই এবং আজকের সেশনে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো। আর আপনারা জানেন লার্নিং থ্রু মিস্টেকস মানে হচ্ছে একটি এটা হচ্ছে যে আমরা ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে করি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা সেন্টেন্স দেই এবং সেটার কারেকশন আপনারা করেন এবং সেখান থেকে কিন্তু আমরা যদি পেরে যাই তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না পারি তাহলে আমরা সবাই মিলে শিখে নিই। এবং যারা যারা জয়েন দিয়েছেন আমি দেখতে পাচ্ছি, তবে তার মধ্যে আফিয়াত অলরেডি জয়েন করে দিয়ে ফেলেছেন, চিটাগং থেকে আছেন তাকবীর ভাই। অলরাইট, সো চলেন আমি যে কাজটা বরাবর করি সেটা হচ্ছে যে আই অলওয়েজ ট্রাই টু শেয়ার দিস ভিডিও উইথ দ্য পিপল দোজ হু আর, এই যে অনেকেই জয়েন দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। যারা যারা দোজ হু আর ওয়েটিং ফর দিস সেশন তাদের জন্য আমি এটা শেয়ার করে দিচ্ছি এবং যে কোনো গ্রুপ পেজ থেকে যেন আপনারা দেখতে পারেন এবং আপনারাও কিন্তু সেই কাজটি করতে পারেন। Interactive I'm telling about this session that this is interactive session. This is because আমি কখন একা একা নিজে একাই মানে বলতে থাকি না, আমি চাই যে আপনারা যেন ইন্টারঅ্যাক্ট করেন, আপনাদের you also share your feelings এবং আপনারা যেটা করেন যে আপনারাও কি করেন, আপনারা চান যে সেন্টেন্স কোনটা ঠিক হচ্ছে ভুল হচ্ছে বা সঠিকভাবে হচ্ছে কিনা আমার সাথে শেয়ার করলে আমিও কি করতে পারি জিনিসটা একটু চেক করতে পারি এবং কারেকশন থাকলে সেগুলো আমি আপনাদের সাথে কথা বলতে পারি। সো প্রতিদিন সন্ধ্যে 7:10 থেকে 15-এর মধ্যেই কিন্তু আমি জয়েন দিয়ে দিই। তো যারা যারা ওয়েট করেন তাদের জন্যই বলছি এখনই আমরা সেশনটা শুরু করছি। ওকে, তো যতক্ষণ আমি এটা শেয়ার করি ততক্ষণ আপনাদের সবাইকে একটা ছোট্ট কাজ দেই। সেই কাজটা হচ্ছে যে আপনারা এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করে পাঠান, তার মধ্যে আমি এইগুলো শেয়ার করে দিচ্ছি। এই সেন্টেন্সটা ট্রান্সলেট করে পাঠান। আমি নদী তীরে বেড়াতে যেতাম। This is very simple, but try করেন। All right. ওকে, সো রেগুলার যারা জয়েন করেন আমি তাদেরকে অলরেডি দেখতে পাচ্ছি, অনেকেই দেখতে পাচ্ছি দোজ হু জয়েন রেগুলারলি। সো আজকে যেই সেন্টেন্সটা দিলাম দিস ইজ ভেরি ইজি অ্যান্ড সিম্পল সেন্টেন্স, ইউ ট্রাই টু ট্রান্সলেট ইট। এবং আজকে আমরা এরকম কিছু ট্রান্সলেশন করবো এবং এর মাধ্যমে কিছু স্ট্রাকচার কিছু সেন্টেন্স কারেকশন শিখবো এবং যেই কাজটি করব সেটা হচ্ছে যে আমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। All right, so let's start this. I used to অনেকে লিখে পাঠাচ্ছেন I used to go to কাফি লিখে ফেলেছেন অলরেডি আমাদের রেগুলার ভিউয়ার এবং সে সব সময় আমার সাথে থাকেন, আমার শোতে থাকেন। সো আমার খুব ভালো লাগে। সানি ইজ জয়েনিং। সানি বলছে I am visit নিয়ার বাই রিভার। তাহলে এখানে কিন্তু আমাদের শেখার আছে I was traveling bank of river. I visited on the bank of river. আমি বেড়াতে যেতাম, বাংলাটা হচ্ছে কি আমি নদী তীরে বেড়াতে যেতাম। সো এখান থেকে আমরা এই ধরনের কথা আমরা পাস্টের ক্ষেত্রে আমরা এই ধরনের কথা অনেক বলি। সো আমরা সেই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলা যায় যাতে এই ধরনের প্রবলেম আর না হয় সেটা কিন্তু আজকে শিখবো। এবং যারা যারা আজকে শোতে জয়েন দিয়েছেন আমি বলবো যে আপনারা কি করেন এটাকে শেয়ার করে দেন। ইউ মাস্ট শেয়ার দিস ভিডিও and you must create an opportunity
for the people, those who are deprived from learning or practicing English. Marjia লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ সো মাচ। I went to go in sea beach। দেখেন আমাদের কিন্তু খুবই সিম্পল, দিস ইজ ভেরি সিম্পল। আমরা প্রতিদিন এই ধরনের কথা আমরা বলি, যেমন আমি এটা করতাম, আমি ওইটা করতাম, এরকম কিন্তু বলি যে আমি গিটার বাজাতাম, তারপরে বলি যে আমি বেড়াতে যেতাম, আমি ইংলিশ প্র্যাকটিস করতাম। তো এই ধরনের কথা, তো এটার জন্য খুবই সিম্পল একটা স্ট্রাকচার আছে যেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে আমি চাচ্ছি এর মধ্যে যারা লিখছেন ফার্স্ট টাইম ফ্রম সিলেট, ওয়াও, আই লাভ দ্য পিপল ফ্রম সিলেট। রুবেল ভাই আছেন আমাদের সাথে ফ্রম সিলেট, থ্যাংক ইউ রুবেল ভাই ফর দ্য ফার্স্ট টাইম। আই উড ভিজিট বাই রিভার ব্যাংক। একজন লিখেছেন আই স্যার আই হ্যাভ কাম হিয়ার, ইয়েস, স্মাইল, থ্যাংক ইউ। I used to visit riverbanks. Wow, Aisha Mariam, thank you so much. I mean, you're right, and you are very, very right. তারপর লিখছেন I visited, আমি বেরিয়েছিলাম। আচ্ছা, এখানে ওই যে বেড়াতে যেতাম, আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। দিস ইজ ভেরি সিম্পল, আমরা এটাকে দুইভাবে লিখতে পারি। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, আমি আজকে I won't stress the matter up, I won't twist these things out। আমাকে একজন রেকমেন্ড করেছে যে আমি যেন খুব বেশি টুইস্ট না করে আপনাদেরকে শেখাই। ওকে, সো আমি, আপনারা জানেন আই অ্যাপ্রিশিয়েট এভরিথিং, আপনাদের যত সাজেশন আছে যতগুলো সেগুলো কিন্তু আমি অ্যাপ্রিশিয়েট করি। সো যারা লিখেছেন এখানে দেখেন সেন্টেন্সটা হচ্ছে I used to go to visit river bank, অথবা I used to visit river bank। তো এটাকে আমরা বলতে পারি I would go to visit river bank, আমি নদীর তীরে বেড়াতে যেতাম। I used to visit হচ্ছে আমি বেড়াতাম, I used to visit আমি বেড়াতাম, I used to go to visit আমি বেড়াতে যেতাম। একজন খুব সুন্দর সেন্টেন্স লিখেছে I used to go for a walk, আমি হাঁটতে যেতাম on the river bank। হ্যাঁ, I used to visit river bank, I used to go to visit river bank, নদীর তীরে বেড়াতে যেতাম। I would go to visit river bank। এখানে আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা would এবং used to এই কথাগুলো আমরা কখন ব্যবহার করব। would এবং used to কথাটা ব্যবহার করব, ধরেন কোনো কিছু যদি এরকম হয় যে used to কথাটা হচ্ছে আজকের পর থেকে আপনি যখন কোনো তাম জাতীয় কথা আসবে, যেমন আমি যেতাম, আমি খেতাম, তুমি যেতে, তুমি কাজটা করতে, তো এটা আমরা দুই ভাবে করি অতীতের। সেটা হচ্ছে কি, হয় আমরা এটাকে এমন ভাবে বলি যেটা হচ্ছে যে আমরা নিয়মিত করতাম কোনো কিছু, মানে রেগুলার করতাম, যেমন I used to practice, যদি আমি বলি যে আমি অনেক নিয়মিত প্র্যাকটিস করতাম। আর I would practice, ওইটার মানেও কিন্তু এটাই বোঝায় যে আমি প্র্যাকটিস করতাম। তো দুইটার মধ্যে যদি এরকম হয় যে আমি কোনো কিছু নিয়মিত করতাম, তাহলে আমরা বলবো যে I used to visit। হ্যাঁ, আমরা যদি কোনো কিছু নিয়মিত করতাম তাহলে আমরা কি বলবো, I used to। আর যদি কোনো কিছু মাঝে মাঝে করতাম, এরকম নিয়মিত না বাট করতাম, তাহলে আমরা বলবো I would। এবং নিয়মিত অনিয়মিত এরকম কিছুই মিন করি না, বাট আমি যদি এই সেন্টেন্সটা এরকম বলতে চাই যে আমি আগে গান করতাম, তাহলে আপনি দুইটাই বলতে পারেন, I would sing song অথবা I used to sing song। মেইনলি মানুষের অতীতের বা আগের কোনো অভ্যাস যদি বোঝাতে চায় তাহলে সে used to বলে, এবং used to পরে ভার্বের বেস ফর্ম হয়। তো আমরা এই জিনিসটা এখন জেনে গেলাম। তো আপনারা কে কি করতেন, আমি মোহাম্মদ হাসান মেহেদি এই ধরনের কমেন্ট, সেগুলো কিন্তু আমি একদম ব্লক করে দিই, ঠিক আছে? সো এটা, দিস ইজ আ ভেরি সিরিয়াস ক্লাস, এবং যারা একদম সিরিয়াসলি ইংলিশে চেঞ্জ করতে চায়, ইংলিশ শিখতে চায়, এবং ইংলিশটাকে ক্যারিয়ারে কাজে লাগবে, এর জন্য ড্যাম সিরিয়াস হয়, তাদের জন্যই কিন্তু এসব পড়তে বসিস। এটা কিন্তু সবার জন্য না। সো এই জিনিসটা একটু খেয়াল করতে হবে যে এখানে নিজে ভালো করে প্র্যাকটিস করতে হবে, নাহলে অন্যকে ডিস্টার্ব করা যাবে না। দিস ইজ এ ক্লাস, হ্যাঁ, এটা কিন্তু একটা ক্লাস, এসব পড়তে বসে, এটা প্রতিদিনকার নিয়মিত ক্লাস। ওকে, সো আচ্ছা, তাহলে আমরা একটা সেন্টেন্স আমরা পেরে গেলাম। এইবার আপনাদেরকে একটা কঠিন একটা সেন্টেন্স দিব, এবং প্রত্যেকেই আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করি আমাদের লাইফে। সো এখানে বলা আছে যে তুমি যদি এটা না বলতে, দেখেন সেন্টেন্সটা হচ্ছে তুমি যদি এটা না বলতে তাহলে কখনোই জানতাম না। আমরা কিন্তু বলি, আরে তুমি যদি এটা না বলতে তাহলে তো আমি কখনোই জানতাম না, সে যদি এটা না বলতো তাহলে তুমি কখনোই জানতাম না। তার মানে কি, সে বলেছে তাই আপনি জেনেছেন, কিন্তু এটা
মানে বিষয়টা হচ্ছে যে এই ধরনের কথা আমরা বলি। সো এই সেন্টেন্সটাকে আপনি যদি ট্রান্সলেট করতে পারেন, তার মানে এই জাতীয় যত কথা আছে আপনি কিন্তু বলতে পারবেন। সো এটাকে নির্দিষ্ট স্ট্রাকচারে এই সেন্টেন্সটা তৈরি করতে হয়। আমি কিন্তু সেন্টেন্স দিই মানে সেন্টেন্স ট্রান্সলেশন না, আমি আপনাদেরকে স্ট্রাকচার পারেন কিনা, মানে একটা সেন্টেন্সের স্ট্রাকচার যদি পারেন তাহলে আপনি এই সেন্টেন্সটা ট্রান্সলেট করতে পারবেন। তার মানে ইংলিশের একটা স্ট্রাকচার, এই সেন্টেন্সটা পারা মানে এরকম হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। সো আমার আপনার কাজ হচ্ছে এই সেন্টেন্সটাকে কি করা, ট্রান্সলেট করা। তাহলে এটাকে একটু ট্রান্সলেট করে দেখেন। তুমি যদি এটা না বলতে তাহলে আমি কখনোই জানতাম না। তাহলে এই সেন্টেন্সটা আমরা একটু ট্রান্সলেট করার চেষ্টা করি। ঠিক আছে, একটু ট্রান্সলেট করে পাঠান, তার মধ্যে দেখি কে কি লিখছেন। হ্যাঁ, তুমি যদি এটা না বলতে তাহলে আমি কখনোই জানতাম না। ওকে, সো অনেকে লিখে পাঠাচ্ছেন, আমরা একটু দেখতে থাকি। বলছে আই উড নেভার নো ইফ ইউ ডিডন্ট সে দ্যাট। তারপর হচ্ছে ইফ ইউ ডিডন্ট টেল দ্যাট আই উড নেভার নো ইট। আরেকজন লিখছেন, অরিন লিখছেন আই উড নেভার নো ইফ ইউ ডিডন্ট টেল সে দ্যাট। আই উড নট নো ইফ ইউ নট টেল। আমাদের সাথে আছেন হচ্ছে হ্যাঁ, খন্দকার বদরউদ্দিন। অলরাইট, বদরউদ্দিন। ওকে, সো আমরা যেটা করি সেটা হচ্ছে যে we learn from mistakes, and most of the mistakes are made by other people, may not be made by you. এরকম হতে পারে যে হয়তো আপনি ভুলটা করেন নাই, অথবা you have never tried, আপনি হয়তো ভুল বা সঠিক কিছুই চেষ্টা করেন নাই, কিন্তু আমরা কিন্তু অন্যের ভুল থেকেও শিখি। সো এই হচ্ছে ব্যাপার। যেমন তাহলে আমরা কিন্তু এখানে শিখবো মেইনলি হচ্ছে ফর লার্নিং। I would never know if you didn't say that. I would never know if you didn't say that or tell that. All right. দেখতে পাচ্ছি কে কি লিখছেন। If you didn't call মানে হচ্ছে কল করা, ডাকা। I would never had known. Oh my goodness. I would never had known if you had not said that. আচ্ছা, Aminul Islam bhai, thank you for writing that sentence, for giving that sentence. All right. তারপর লিখছেন আমাদের আব্দুল ওয়াহিদ ভাই লিখছে if you didn't say that I could never know it. All right, আমরা অনেকেই কিন্তু এই সেন্টেন্সটা খুব ভালো করে পারতেছি, এবং যারা আমরা ওইরকম ভাবে হয়তো এই বিষয়টা জানি না তাদের জন্য আমি বলছি। সেন্টেন্সটা হচ্ছে, আমরা একটু খেয়াল রাখবো, এটা হচ্ছে যদি এরকম কোনো কথা আসে যে যদি তুমি না বলতে তাহলে আমি কখনোই জানতাম না। তো এই ধরনের সেন্টেন্স যদি তুমি না আসতে তাহলে আমি কখনোই যেতাম না, তুমি যদি আমাকে ধার না দিতে তাহলে আমি উদ্ধার পেতাম না। এই যে একটা কথার উপর আরেকটা কথা ডিপেন্ড করতেছে, এটা হচ্ছে আমরা কন্ডিশনাল বলি সেটাকে, সেটা হচ্ছে কি একটার উপরে একটা কন্ডিশন করে। সো এই ধরনের সেন্টেন্সের নিয়ম স্ট্রাকচারটা হচ্ছে যে আমরা আগের ইফ জাতীয় যে কথাটা সেটা পাস্ট সিম্পল দিব, পাস্ট সিম্পল মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এবং পরেরটা হচ্ছে উড অথবা কুড এবং ভার্বের বেস ফর্ম দিব। যেমন ধরেন আমরা নর্মালি যদি বলি, যেমন এখানে ধরেন আমরা সেই ফর এক্সাম্পল আব্দুল কালাম আজাদ ভাই আমাদের রেগুলার ভিউয়ার, সো উনি লিখেছেন যে এই কথাটা যে যদি তুমি না বলতে আমি সেটা জানতাম না। এখানে একটা জিনিস খেয়াল করেন, উনি লিখেছেন ইফ ইউ ডিডন্ট সে, এই পর্যন্ত ঠিক আছে, ইফ ইউ ডিডন্ট সে যদি তুমি না বলতে, আই উইল নেভার, এই যে কথাটা সেটা আসলে আমাদের কি হচ্ছে, আমি কখনো মানে উইল নেভার, এটা স্ট্রাকচার ভুল হয়েছে। কারণ হচ্ছে ইফ জাতীয় ইফ যুক্ত কোনো কথাবার্তা বলতে গেলে এটা ডিপেন্ড করে ইফের সাথে যে কথাটা আছে সেটার সাথে ডিপেন্ড করে পরের কথাটা ডিসাইড করতে হয়। তাহলে এটার নিয়মটা হচ্ছে যে আগে যদি আমরা পাস্ট সিম্পল দিই, যেমন উনি যেটা করেছেন ইফ ইউ ডিডন্ট সে, এটা কিন্তু পাস্ট সিম্পল টেন্স, তুমি যদি না বলতে, তাহলে যে কমা দিব তাহলে এরপরের অংশটা কিন্তু সাবজেক্ট অথবা উড কুড প্লাস ভার্বের বেস দিতে হবে, এবং যেটা আমরা অনেকেই লিখেছি এরকম। তো সেটা হচ্ছে আই উড নেভার নো ইফ ইউ ডিডন্ট সে। যেমন এখানে একজন লিখেছেন, বাবলু ভাই লিখেছেন যে আই উড নেভার নো ইফ ইউ ডিডন্ট সে। অ্যাবসলিউটলি কারেক্ট। এখানে একটা জিনিস খেয়াল করুন, উনি লিখেছেন ইফ ইউ ডিডন্ট সে, তারপর একটু কমা, যেহেতু ইফটা মধ্যে দিয়েছেন এই জন্য কমা ব্যবহার করেন নাই। ইফ ইউ ডিডন্ট সে আই উড নেভার নো, ইফ ইউ ডিডন্ট সে আই উড নেভার নো, এবং এটাকে এভাবে বলা যায় আই উড নেভার নো ইফ ইউ ডিডন্ট সে, তার মানে আপনি যদি না বলতেন আমি কখনোই জানতাম না। তাহলে আমরা এই সেন্টেন্সটাই যে আমি এখানে লিখে দিয়েছি ইফ ইউ ডিডন্ট টেল মি দিস, এই কথাটা
ইফ ইউ ডিডন্ট টেল মি দিস, যদি আপনি এটা আমাকে না বলতেন, ইফ ইউ ডিডন্ট টেল মি দিস, যদি আপনি এটা আমাকে না বলতেন, কমা, তাহলে ইংলিশটা হচ্ছে কমা, আই উড নেভার নো, আমি কখনোই কি করতাম না, সেটা জানতাম না। তো আমরা এখানে অতীত নিয়ে আমি গত ক্লাসেও কিছু স্ট্রাকচার বলেছি, অনেক ইন্টারেস্টিং কিছু স্ট্রাকচার, যারা ছিলেন আপনারা রেগুলারলি যারা এই শোটাতে থাকেন, এসব পড়তে বসি, আপনার পাস্ট নিয়ে যত রকম জটিলতা আছে, আপনি গত ক্লাসটা এবং আজকের ক্লাসটা দুইটা জিনিস কম্পাইল করে খুব ভালো করে দেখেন, আপনি দেখবেন আপনার 90% যে অতীত নিয়ে কথাবার্তা, শৈশব নিয়ে কথা, অতীত নিয়ে কথা বা অতীত জাতীয় যে কথাগুলো আছে, সেগুলো ইউ উইল বি এবল টু মেক সেন্টেন্সেস এন্ড ইউ উইল বি এবল টু শেয়ার ইউর ফিলিংস পারফেক্টলি এন্ড কারেক্টলি উইথ এনিবডি। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাসগুলো দেখতে হবে ভালো করে, এবং এসব পড়তে বসে ক্লাস কিন্তু একদম সিরিয়াসলি রেগুলার ক্লাস, এবং যারা রেগুলার জয়েন করে ওরা কিন্তু জানে যে এটা কতটুকু ইফেক্টিভ ক্লাস। সো আমরা এটা কি বলবো, ইফ ইউ ডিডন্ট টেল মি দিস আই উড নেভার নো। তাহলে আগে যদি আমরা ইফ ইউ ডিডন্ট বলি, পরটা কিন্তু আমরা কি করব, পরেরটা উড কুড প্লাস ভার্বের হচ্ছে বেস ফর্মটা আমরা ব্যবহার করব। অলরাইট, ওকে। সো নেক্সট একটা সেন্টেন্স দিচ্ছি, ইউ ট্রাই টু ট্রান্সলেট দিস। অলরাইট, এই সেন্টেন্সটা কিন্তু একটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। মোট কথা, আমি যেই সেন্টেন্সগুলো, দ্য সেন্টেন্সেস আই এম ইউজিং ইন দিস ভিডিও অর ইন দিস ক্লাস, এবং গত ক্লাসে ইন মাই প্রিভিয়াস ক্লাস ইয়েস্টারডে আমাদের এসবর্তী বসির 28তম পর্বে যে ক্লাসগুলো, যে সেন্টেন্সগুলো দিয়েছি, প্রত্যেকটা সেন্টেন্স এক একটা স্ট্রাকচার, এবং আপনি জানেন সেই স্ট্রাকচার গুলো যদি আপনি মানে ঠিক মতো আরো সেন্টেন্স বানান, আপনার মানে যেটা হবে যেটা হচ্ছে কথাবার্তার জন্য আপনি কখনো স্ট্রাকচারে ফিল করবেন না, এবং সেগুলো দিয়ে আপনি অতীতের কথা বলতে পারবেন। আর এখন যে সেন্টেন্সগুলো দিচ্ছে, শুধু ওই সেন্টেন্সের প্যারা মতো করে আপনি অন্যান্য সেন্টেন্সগুলো তৈরি করেন, এরকম সেন্টেন্স আরো তৈরি করেন, এবং সেগুলো আপনার কিন্তু কাজে আসবে। ওকে, সো আমরা এখন এই যে সেন্টেন্সটা দিলাম, জনিকে কি মিটিং এ ইংরেজিতে কথা বলতে হয়েছিল। দেখেন, প্রত্যেকদিন আপনি কথাবার্তায় কোথাও না কোথাও আপনি এই ধরনের স্ট্রাকচার অন্তত একবার হলেও ব্যবহার করেন, এই কথা একবার হলেও বলেন। আচ্ছা, তোমাকে কি এতটা সকাল 7টায় ঘুম থেকে উঠতে হয়েছিল? আচ্ছা, মানে বসের কি তাকে ফায়ার করতে হয়েছিল? তোমাকে কি ইংরেজি প্র্যাকটিস করতে হয়েছিল? এই যে কথাগুলো, সেই কথাগুলো কিন্তু আপনি প্রতিদিন অন্ততপক্ষে কোনো না কোনো দিনের কোনো একটা অংশে একবার না একবার বলেন। তো এই সেন্টেন্সটা আমরা এখন একটু প্র্যাকটিস করি। জনি, এই যে একজন লিখেছেন, জনি হ্যাড টু টক ইন ইংলিশ, হ্যাড টু টক ইন ইংলিশ ইন দ্য মিটিং। তার মানে এই বিষয়টা হলো যে জনি হ্যাড টু টক, মানে জনিকে কথা বলতে হয়েছিল, মিটিং ইংরেজিতে কথা বলতে হয়েছিল। আমরা এটা কিন্তু বলেছি যে জনিকে কি মিটিং ইংরেজিতে কথা বলতে হয়েছিল, মানে আমরা আরেকজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা জনিকে কি মিটিং ইংরেজিতে কথা বলতে হয়েছিল। এটা কিন্তু আমরা ইংরেজিতে মানে জিজ্ঞেস করা লাগে। সো বাংলায় অনেকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমাকে কি মানে তার জন্য অপেক্ষা করতে হয়েছিল, আচ্ছা তোমাকে কি এটা করতে হয়েছিল, তাকে কি ওইটা করতে হয়েছিল। সো ইউ আন্ডারস্ট্যান্ড দিস। প্রথমে আমরা সেন্টেন্সটার কারেকশনটা শিখি, তারপরে এই ধরনের সেন্টেন্স আপনারা দিবেন, আমি একটা চেক করব যে কে কিরকম করছেন। এবং এই ফাঁকে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ইউ মাস্ট শেয়ার দিস ভিডিও এন্ড ইউ মাস্ট ক্রিয়েট অপরচুনিটি ফর ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, তাদের জন্য। এবং যারাই প্রথমবার জয়েন দিবেন, এখানে আমার কিছু প্রায় 300 পিপল, ক্লোজ টু 300 পিপল প্রতিদিন দেখে, এবং আমি ওনাদেরকে প্রত্যেকদিন দেখতে পাই যে ওনারা রেগুলার শো করছেন, এবং আমি চাই যে আরো কিছু মানুষ লাইক 1000 পিপল আমরা একসাথে ক্লাস করবো প্রতিদিন, এবং ক্লাসগুলো আরো বেশি এক্সাইটিং এবং এনজয়িং হবে। সো এটা যেহেতু একটা রেগুলার শো, দেয়ার ইজ নাথিং টু অ্যাকচুয়ালি শো অফ, মানে এরকম হাইপার কোনো কিছু না, রেগুলার কথা বলি, রেগুলার ক্লাস করি, আপনারা রেগুলার থাকেন, আমি রেগুলার আসি, দ্যাট ইজ দ্য থিং। সো আমরা কম শিখবো, বাট উই উইল প্র্যাকটিস মোর টুগেদার। শিখবো কম কিন্তু প্র্যাকটিস করবো বেশি। ওকে, সো চলেন, এই যে একটা সেন্টেন্স একজন লিখলো যে ইজ জনি হ্যাড টু, এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে। কারণ একটা হচ্ছে যে ইজ জনি আ টিচার, জনি কি একজন শিক্ষক, হতে পারে। ইজ জনি গোয়িং, জনি কি যাচ্ছে, হতে পারে। সো এখানে যেটা বলে ইজ জনি হ্যাড টু, এটা কিন্তু কোনো স্ট্রাকচারে পড়ে না। তার মানে এখানে স্পষ্টতই মারুফ ভাইকে কি করতে হবে, এটা স্ট্রাকচার প্র্যাকটিস করতে হবে। তাহলে ওনাকে ওয়েট করতে হবে, এবং আমরা যারা আছি এটা জানার জন্য, যারা এরকম ভুল হচ্ছে, ওয়েট করতে হবে যেটা আসল সঠিকটা কি, এবং সেই ধরনের সেন্টেন্স আরো প্র্যাকটিস করতে হবে। সো আমি প্রতিদিনই বলি হাউ টু ইমপ্রুভ ইউর ইংলিশ স্পিকিং এবিলিটি, হাউ টু ইমপ্রুভ ইউর সেন্টেন্স কারেকশন, আরো বেশি কিভাবে ইমপ্রুভ করা যায় সেগুলো।
ওকে, কাফি লিখেছেন ডিড জনি হ্যাভ টু স্পিক ইংলিশ অ্যাট দ্য মিটিং, অলরাইট। ডিড জনি স্পিক ইংলিশ, আচ্ছা। এই যে ইয়ে লিখেছেন সারোয়ার হোসেন লিখেছেন ডিড জনি স্পিক ইংলিশ। জনি কি ডিড জনি স্পিক ইংলিশ ইন দ্য মিটিং, জনি কি মানে মিটিং ইংরেজিতে কথা বলেছিল? এটা কিন্তু আরেকটা স্ট্রাকচার। আমরা যদি বলি সে কি মুভিটি দেখেছিল, তাহলে ডিড হি ওয়াচ দ্য মুভি। সে কি ইংরেজিতে কথা বলেছিল, ডিড হি স্পিক ইংলিশ। জনি কি ইংরেজিতে কথা বলেছিল, ডিড হি স্পিক ইংলিশ। ডিড জনি স্পিক ইংলিশ। তো এইটা হচ্ছে এক ধরনের কথা, এটা অন্য স্ট্রাকচারে ঠিক আছে, বাট আমি যে বাংলাটা দিয়েছি জনে কি মিটিং এ ইংরেজিতে কথা বলতে হয়েছিল, এই সেন্টেন্সটা কিন্তু আমাদের এখানে আজকে দেখি আর কে কি লিখেছে। ইজ জনি হ্যাড টু, এখানে এটা একটু ভুল হয়েছে। মারুফ ভাই আপনি ওয়েট করেন। জনি হু হ্যাড টু, জনি হু হ্যাড টু স্পিক ইংলিশ, জনি যাকে ইংরেজিতে কথা বলতে হয়েছিল, কিন্তু প্রশ্নটা কিন্তু হয়নি, ঠিক আছে। হ্যাড জনি টু টক ইন ইংলিশ, এখানে স্ট্রাকচারে ভুল আছে। হ্যাড জনি টু টক ইন ইংলিশ মানে উনি হয়তো কোয়েশ্চেন তৈরি করার চেষ্টা করেছেন, বাট এখানে একটু ছোট্ট কারেকশন দিলে আরো বেশি সুন্দর হবে। তাহলে যে ডিড জনি হ্যাভ টু স্পিক ইংলিশ ইন দ্য মিটিং, অর ইন লিখেছেন। তারপরে রিমি লিখেছেন হ্যালো স্যার হাউ আর ইউ, ইয়া থ্যাংক ইউ রিমি, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং। আই এম ফাইন, আই এম অ্যাবসলিউটলি ফাইন। ডিড জনি হ্যাভ টু স্পিক ইংলিশ ইন দ্য মিটিং, তুহিন লিখেছেন হ্যাড জনি টক টু ইন দ্য মিটিং। এখানে যেটা হচ্ছে যে হ্যাড জনি টকড হয়েছে, বলতে হয়েছিল, জনকে কি মিটিং ইংরেজিতে কথা বলতে হয়েছিল, এটা এক ধরনের প্যাটার্ন সেন্টেন্স তৈরি করা। আচ্ছা অনেকেই লিখেছেন, তাহলে আমরা এটা নিয়ে একটু কথা বলি। এই ধরনের কথা চলেন আমরা এটা শিখি, এই ধরনের কথা। আচ্ছা যাক, এই ধরনের কথা আমাদের যদি বলতে হয় তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরেন আমরা এরকম বাংলা কিছু আগে আমি বলি, আপনারা একটু মন দিয়ে শুনেন। বলছি যে আচ্ছা তোমাকে কি যেতে হয়েছিল, এই যে যেতে হয়েছিল ইটস লাইক আমি একটা বাধ্য ছিলাম, এবং এটা অতীতের একটা কথা। সো আমরা বলছি জনিকে কি ইংরেজিতে কথা বলতে হয়েছিল, মানে সে কি বাধ্য ছিল কিনা, তাকে কিন্তু এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। যেমন ধরেন আমি বললাম যে আমাকে যেতে হবে, মানে আমি নিজে বলছি না যে আমি চাই, আমি বলছি আমাকে যেতে হবে, তার মানে আমি আই এম ফোর্সড। এবারে এটা আবার যদি বলি আমাকে যেতে হয়েছিল, সেখানেও কি বোঝাচ্ছে যে আমি ফোর্সড, মানে আমাকে যেতে হয়েছিল। আমি নিজের ইচ্ছায় না ইচ্ছায় অনিচ্ছায়, বাট আমাকে যেতে হয়েছিল। তো এই ধরনের কথা আমি আবার জিজ্ঞেস করছি জনেকে কি কাজটি করতে হয়েছিল, দ্যাটস এ কোয়েশ্চেন। সো আমরা এটাকে যদি আমরা যদি ভেঙে ভেঙে করি তাহলে ইংলিশটা কি দাঁড়াচ্ছে, জনি জনি হ্যাড টু স্পিক। তার মানে এটা কি বলছে যে জনিকে কথা বলতে হয়েছিল। এটাকে যদি আমরা কোয়েশ্চেন বানাই, জনি হ্যাড টু স্পিক, জনিকে কথা বলতে হয়েছিল। এটাকে যদি আমরা কোয়েশ্চেন বানাই, ডিড জনি হ্যাভ টু, ডিড জনি হ্যাভ টু স্পিক। এই জিনিসটা দেখেন, জনি হ্যাভ টু স্পিক, জনিকে কথা বলতে হয়েছিল। এবং এখানে আমি একটা জিনিস আপনাদের বলি, আমরা যদি কখনো ডু ডাজ ডিড এগুলো যদি আমরা কোয়েশ্চেনের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করি, মনে রাখবেন ডু ডাজ ডিড এর পরে সবসময় আমাদের বেস ফর্মটা আসবে। যেমন এখানে দেখেন বলা আছে ডিড জনি হ্যাভ টু, এখানে হচ্ছে জনি হ্যাড টু, জনিকে কথা বলতে হয়েছিল। ডিড জনি হ্যাভ টু, জনিকে কি কথা বলতে হয়েছিল। তো জনি হ্যাড টু স্পিক, জনিকে কথা বলতে হয়েছিল। ডিড জনি হ্যাভ টু স্পিক, জনিকে কি কথা বলতে হয়েছিল। সো এই হচ্ছে প্যাটার্ন। এখন যদি পুরো সেন্টেন্সটা বলি, জনিকে কি মিটিং এ ইংরেজিতে কথা বলতে হয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে, জনিকে কি মিটিং এ ইংরেজিতে কথা বলতে হয়েছিল। তাহলে ন্যাচারালি আমরা বলতে পারতেছি যে জনিকে কি কথা বলতে হয়েছিল, কি হবে, ডিড জনি হ্যাভ টু স্পিক ইংলিশ ইন দ্য মিটিং, ডিড জনি হ্যাভ টু স্পিক ইংলিশ ইন দ্য মিটিং। এখন আমি যদি বলি তাকে কি অপেক্ষা করতে হয়েছিল, তাহলে এই সেন্টেন্সটা কি হবে, ডিড হি হ্যাভ টু ওয়েট, ডিড হি হ্যাভ টু ওয়েট। তাকে কি মিটিং এ অপেক্ষা করতে হয়েছিল, ডিড হি হ্যাভ টু ওয়েট ইন দ্য মিটিং। সো এই হচ্ছে ব্যাপার। সো আমরা এইভাবে কি করতে পারি, আচ্ছা এই যে একটা এই যে শিকদার ভাই লিখেছেন, ভাই লিখেছেন ডাজ জনি হ্যাভ টু। এক হচ্ছে জনি যখন নাম থাকে যেটা ক্যাপিটাল দিতে হবে, আর ডাজ জনি হ্যাভ টু হয় না কেন, একটু আগে বলেছি যে
ডু ডাজ ডিড এগুলোর পরে সবসময় বেজ আসে, তাহলে হ্যাড এর বেসটা হচ্ছে হ্যাভেরই হচ্ছে পাস্ট, আমরা ইউজ করি হ্যাড। তো ডিড জনি, এখানে যেমন লিখেছে ডিড জনি স্পিক ইন ইংলিশ ইন দ্য মিটিং, এই যে জিয়াউর ভাই যেটা লিখেছেন সেটা হচ্ছে যে এটার বাংলা কি, যে ডিড জনি স্পিক ইংলিশ, জনি কি ইংরেজিতে কথা বলেছিল আর জনিকে কি কথা বলতে হয়েছিল, দুইটার মধ্যে পার্থক্যটা বুঝছেন? বাংলা চেঞ্জ হলে ইংলিশও চেঞ্জ। তাহলে যদি বলি যে জনি কি ইংরেজিতে কথা বলেছিল, ডিড জনি স্পিক ইংলিশ, ডিড জনি স্পিক ইংলিশ। আর জনিকে কি কথা বলতে হয়েছিল, ডিড জনি হ্যাভ টু স্পিক ইংলিশ। এই হচ্ছে পার্থক্য। আপনারা খুব ভালো করছেন, অনেকেই আছেন রেগুলার যারা ভিউয়ার্স, যারা রেগুলার এসে করতে বসে শো করে, ওরা কিন্তু আউটস্ট্যান্ডিং করতেছেন। যেমন এই যে এখানে ওই যে তৌহিদ ভাই, আপনি হয়তো বুঝতে পেরেছেন যে ডিড জনির করে পরে কি হবে, হ্যাভ টু হবে না, কি হবে, হ্যাভ টু। ডিড জনি হ্যাভ টু স্পিক ইংলিশ ইন দ্য মিটিং, জনিকে কি ডিড জনি হ্যাভ টু, তাহলে এটা এখনই প্র্যাকটিস করে বলেন, ডিড জনি হ্যাভ টু, ডিড জনি, ডিড রায়হান হ্যাভ টু, ডিড হি হ্যাভ টু, ডিড সিফাত হ্যাভ টু। তাহলে ডিড ইউ হ্যাভ টু, যেমন ইউ হ্যাড টু, তোমাকে ইউ হ্যাড টু গো যদি বলি তোমাকে যেতে হয়েছিল, আর যখন এটাকে বলবো ডিড ইউ হ্যাভ টু, তোমাকে কি যেতে হয়েছিল, ডিড ইউ হ্যাভ টু, তাহলে ইউ হ্যাড টু, ডিড ইউ হ্যাভ টু। এবার আপনি এটাকে আপনি নিজের ইয়েতেও প্র্যাকটিস করতে পারেন, যেমন আই হ্যাড টু, আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো, আমাকে লিখতে হয়েছিল আই হ্যাড টু রাইট, এবং তোমাকে কি লিখতে হয়েছিল, ডিড ইউ হ্যাভ টু রাইট। এই পার্থক্যটা এই যে এখানেও কিন্তু বিশ্বাস ভাই, তুহিন বিশ্বাস ভাই ভুলে আছে, কি হবে সেটা, ডিড জনি হ্যাভ টু, ডিড জনি হ্যাভ টু স্পিক বা টক ইন ইংলিশ, স্পিক ইন ইংলিশ। একজন লিখেছে স্যার আপনি রিপ্লাই দেন না কেন, আমি কোনটা রিপ্লাই দিব, আমি তো দেখতে পাইনি, যেগুলা এখানে আসে আমার চোখের সামনে পড়ে আমি এগুলো দেখি। আমাদের খাজা ভাই লিখেছেন, থ্যাংক ইউ শোভন স্যার, এত সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য, আল্লাহ আপনার হায়াত দীর্ঘায়ু কামনা করেন, আমিন। সবাই আমরা একটু আমিন বলি। থ্যাংক ইউ সো মাচ, অ্যাকচুয়ালি উই আর ট্রাইং টুগেদার, আমি একা না, আপনারা যারা ভিউ করছেন, আপনারা যারা আছেন, আপনাদের দোয়া এবং দোয়াই এখন আল্লাহ ভালো রেখেছেন, এবং আপনাদের দোয়া এবং সহযোগিতা এবং ইন্সপিরেশনের জন্যই কিন্তু প্রতিদিন কিছু ইফেক্টিভ স্ট্রাকচার, যেগুলো আমরা মানে সব না, যেগুলো খুব বেশি ব্যবহার হয় সেই জিনিসগুলো নিয়ে আসার জন্য ইচ্ছা জাগে। তো সেই জন্যই কিন্তু আমি আজকে জয়েন দিয়েছি, প্রতিদিন আমরা এখানে থাকি। ওকে, তো আমরা এই জায়গাটা একটু চেঞ্জ করে ফেলি, যেমন শিরোনামহীন লিখেছেন ডিড জনি হ্যাজ টু হবে না, মনে রাখবো ডু ডাজ ডিড এর পরে সবসময় কি হবে, হ্যাভ টু হবে। তাহলে ডিড জনি হ্যাভ টু স্পিক ইন ইংলিশ ইন দ্য মিটিং। আচ্ছা, এখানে স্পিক ইন ইংলিশ আর স্পিক ইংলিশ দুইটাই ঠিক আছে। আমরা যদি বলি যে আই হ্যাড টু স্পিক ইংলিশ, আই হ্যাড টু স্পিক ইন ইংলিশ, দুইটাই একই অর্থ দেয়। আচ্ছা, একজন বলেছেন, আনোয়ার ভাই বলেছেন কোন বাক্য কোন স্ট্রাকচার সেটা বলুন। আচ্ছা, এই যে সেন্টেন্সটা সেটা হচ্ছে কিন্তু আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে কিন্তু অব্লিগেশন বলে, কিন্তু টার্ম জানা জরুরি না, বাট যেটা জানা জরুরি সেটা হচ্ছে আমাদের ইউসেজ জানা জরুরি, যে এটার ব্যবহার কোনটা। আচ্ছা, এখানে একজন লিখেছে থার্ড পারসন সিঙ্গুলারের পরে তো হ্যাজ টু হওয়া উচিত। হ্যাঁ, আমরা যদি বাংলায় যদি আমরা যদি প্রেজেন্ট সিম্পলে বলি, যেমন তাকে যেতে হয় বা তাকে যেতে হবে, তাহলে যেটা হয় সেটা বলবো যে হি হ্যাজ টু গো। যে কোনো যে বলবো যেতে হয়েছিল কিন্তু পাস্ট, তখন আর পাস্টে আমরা প্রেজেন্টে শুধুমাত্র হ্যাভ টু হ্যাজ টু ইউজ করি, পাস্টে হ্যাড টু হয়। এবং হ্যাড টুর ক্ষেত্রে আমরা জানি যে পাস্টে যদি এরকম হয় যে হি, পাস্টে হি, শি, আই, ইউ এগুলো কোনো ডিপেন্ড করে না, যেটাই হোক পাস্টে সবসময় হ্যাড টু হয়। যেমন আই হ্যাড টু গো, হি হ্যাড টু গো, কিন্তু প্রেজেন্টে যখন বলবো তখনই চেঞ্জটা হয়, আই হ্যাভ টু গো, হি হ্যাজ টু গো। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবং আমরা ডু ডাজ ডিড এর পরে আমরা বেস ফর্মটা দিব, এর ব্যতিক্রম হলে কিন্তু ভুল হবে। যেমন আমরা বলবো যে হি হ্যাড টু গো, তাকে যেতে হয়েছিল। এখন তাকে কি যেতে হয়েছিল, যখনই প্রশ্ন হবে ডিড হি হ্যাভ টু গো, ডিড হি হ্যাভ টু গো, কারণ ডু ডাজ ডিড এর পরে আবারও বলছি বেস ফর্মটা আমরা ব্যবহার করব, না হলে আমাদের কি হবে, কথার মধ্যে ভুল হবে। থ্যাংক ইউ সো মাচ, আই ট্রাই টু অ্যাকচুয়ালি মেক দ্য থিংস ইজিয়ার। যেমন একজন বলেছেন স্যার ইউর স্পিকিং ইজ রিয়েলি গ্রেট, লিখেছেন তো শারমিন আক্তার, থ্যাংক ইউ সো মাচ। আই ট্রাই টু মেক দ্য টাফেস্ট thing I try to actually present you in an easiest way. ওকে, যে কঠিন জিনিসটা বা
যেটা হচ্ছে ভেরি টাফেস্ট এন্ড ভেরি ডিফিকাল্ট ফর ইউ, আমি চাইছি এটাকে ইজিয়েস্ট ওয়ে। এবং একটা জিনিস নিয়ে আমি খুব বেশি ডিসকাস করি কেন, যেন আপনি চাইলেও সেটা কি না করতে পারেন, মানে ভুল করতে না পারেন, সে হচ্ছে ব্যাপার। যেমন এখানে ঠিক আছে, একদম ঠিক আছে, ডিড নিপা হ্যাভ টু স্পিক ইন ইংলিশ ইন দ্য মিটিং। সো আমরা বুঝতে পারলাম যে ডিড এটা কিন্তু একটু ডিফিকাল্ট, যদিও মুখে প্র্যাকটিসে নিয়ে আসা, বাট আমরা কি করতে পারি, আমরা চাইলে কিন্তু সেটাকে অভ্যাসে পরিণত করতে পারি। তাহলে আমরা এভাবে অভ্যাসে মানে পরিণত করার ওয়েটা কি? ওয়েটা হচ্ছে যে একটা জানা জিনিসকে আপনাকে কি করতে হবে, আপনাকে ইউ হ্যাভ টু প্র্যাকটিস ওভার এন্ড এগেন the things, the structures, the vocabularies, those which you know already. এবং আপনার known things you have to repeatedly pronounce and you have to repeatedly practice. Okay, so let's play with another sentence. তাহলে আমরা এটা জেনে গেলাম, এটা একদম সিম্পল এবং সহজ একটা জিনিস, যদিও অতীতের, বাট ইউ ক্যান ডু ইট। আমার আগে ইংরেজি শেখা উচিত ছিল। অনেকের এরকম ফিলিংস হয়, যেমন বলে যে স্যার আমার আগে যাওয়া উচিত ছিল, আমার আগে ইংরেজি শেখা উচিত ছিল, আমার আগেই আসলে মুভিটি দেখা উচিত ছিল, আমার আগেই এসো পড়তে বসে শোতে আসা উচিত ছিল। সো এই সেন্টেন্সটা একটু লিখে পাঠান, তারপরে আমরা আপনাদের আফসোস করেন যেগুলা দিয়ে, যে আমার আগে এটা করা উচিত ছিল, সেটা আপনার কার কি করা আগে উচিত ছিল বলে ফিল হয়, সেই জিনিসটা কিন্তু আমাকে লিখে পাঠাতে পারেন, ঠিক আছে? we learn through practice, লার্নিং বাই ডুইং। আমাদের এই সেশনটার মেথডটা হচ্ছে যে ওকে, অনেকে লিখে পাঠাচ্ছে। এই সেশনটার মেইন পারপাসটা হচ্ছে কি, মেইন পারপাসটা হচ্ছে যে আমরা অনেক সময় অনেক কিছু জানি, কিন্তু সেগুলোকে মানে লার্ন থ্রু মিস্টেকস এর যে শোটা, স্পেশালি লার্ন থ্রু মিস্টেকস এর যে এপিসোডগুলো, so learning through mistakes, OMG, লার্নিং থ্রু মিস্টেকস শোটা মেইনলি যেটা করি সেটা হচ্ছে আমাদের জানা স্ট্রাকচারগুলো নিয়ে কথা বলি। সো অনেকে এরকম হতে পারে যেগুলো তো জানি, তাহলে এগুলা কেন ইয়ে করবো? সো ইটস আপ টু ইউ, বাট মেইনলি লার্নিং থ্রু মিস্টেকসটা মনে রাখবেন, সেটা হচ্ছে আমরা যেগুলো জানি সেগুলোর মধ্যে যে ছোট ছোট মিস্টেকগুলো হয় সেগুলো নিয়ে কথা বলি। আর এমনিতে যদি আমি কোনো নতুন আইডিয়া, নতুন কনসেপ্ট নিয়ে, যেমন আগামীকাল আমার একটা প্ল্যান আছে যে আপনাদেরকে সম্পূর্ণ সবকিছু একদম নতুন ইনোভেটিভ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা যদি সেই ক্লাসটা আবার একটু ডিফারেন্ট হবে, সেখানে যেমন আমি অনেক লেকচার বা কথাবার্তা বলবো, আপনার এখানে লার্নিং সেশন হবে, প্রত্যেকটা সেশনে লার্নিং এর। কিন্তু এই সেশনটা হচ্ছে কি, যে যেগুলো আমরা হচ্ছে লার্নিং থ্রু মিস্টেকস যে শোটা করবো, বা যে সেশনগুলো নিব জানা জিনিসগুলো। সো এখানে আপনার দুইটা জিনিস হতে পারে, হয় অনেক কমফোর্ট ফিল করবেন, কমফোর্ট ফিল করবেন যে এগুলো অনেক কিছুই জানি, এগুলো অনেক আগেই শিখছি, সো এত ইজি মনে হবে। সো এটাও একটা ব্যাপার। আবার অনেকের জন্য যারা একদমই জানে না, তাদের জন্য অনেক লার্নিং হবে। অনেকে আছে যে জানি, বাট তারপরেও উই মেড সাম সিলি মিস্টেকস। সো এই উই মেক সাম সিলি মিস্টেকস, সো এই মিস্টেকগুলো কি হবে, আপনার মানে আপনার ফিল হবে যে না, আমি এখন যে ভুলটা ছিল এটা আমার শুধরে গেছে, তো আপনার পারফেকশন আসবে আপনার স্পিকিং এ বা রাইটিং এ, সেগুলো। অলরাইট, এটা কিন্তু কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে, যেমন কমন পড়ে গেছে, এমন আই শুড হ্যাভ লার্নড ইংলিশ আর্লিয়ার, দেখেন সেম কমেন্ট সবাই লিখতেছেন। আই শুড হ্যাভ লার্নড ইংলিশ বিফোর, এখানে ওই যে আগে ইংলিশটা হচ্ছে আর্লিয়ার, এটা অনেকেই লিখছেন, আমরা দেখতে পাচ্ছি। আই শুড হ্যাভ লার্নড ইংলিশ আর্লিয়ার, আই শুড হ্যাভ লার্নড ইংলিশ বিফোর, না আর্লিয়ার দিব, আর্লিয়ার বিফোর মানে আগে, আর আর্লিয়ার মানে আগেই। I should have learned English earlier. I should have learned English earlier. I should have learned English before. I should have learned English earlier. Wow! তাহলে তো এটা আমরা did তোমা have to, এটা আরেকজন লিখেছেন, did তোমা have to use mask, face mask in the open place. Yes. I would learn English before. I would learn, এখানে এই যে would learn, এটার অর্থটা হচ্ছে আমি আগে শিখতাম। হ্যাঁ, আমি আগে শিখতাম। I would learn English before, না I would learn English, আমি আগে শিখতাম, কিন্তু আগে ইংলিশ শেখা উচিত ছিল। That's a different thing. I should have learned English earlier. Absolutely right. Tohid bole লিখেছেন I should have learned English earlier. Absolutely right. I should have learned English earlier. সবাই লিখছেন ওয়াও। তাহলে আমরা এখন একটু ব্যতিক্রম করে সেন্টেন্সটা লিখে পাঠাতে পারি। I should have learned English earlier. I should have learned English earlier. Okay. I had to learn English before. এই যে এই সেন্টেন্সটার একটু প্যাটার্নটা দেখেন, বলা হচ্ছে যে I had to learn English, আমাকে শিখতে হয়েছিল, এই যে অর্থের পরিবর্তন। আমরা যদি কখনো বলি
আমাকে শিখতে হয়েছিল, আই হ্যাভ টু লার্ন। আমার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্নড। এগুলো আপনি এইভাবে প্র্যাকটিস করতে পারেন। এটা কিন্তু একটা আইডিয়া যে বিভিন্ন সেন্টেন্সের প্যাটার্নে প্র্যাকটিস করে আপনার সেন্টেন্স কারেকশনটাকে নিয়ে আসা অথবা এটাকে অভ্যাসে পরিণত করা। যেমন একটা সেন্টেন্সকে নিয়ে আপনি অনেকভাবে প্র্যাকটিস করতে পারেন। যেমন আপনি বলতে পারেন যে আমার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্নড। আমার শেখা উচিত, আই শুড লার্ন। আমাকে শিখতে হয়েছিল, আই হ্যাড টু লার্ন। আমি শিখতাম, আই উড লার্ন। এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখবেন আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে এবং শার্পেন হবে আপনার ব্রেন, এবং আরো ফ্লুয়েন্সি বাড়বে, আপনি স্পিকিং এর ফ্লুয়েন্সি বাড়বে। আচ্ছা, উনি বলছে ভাইয়া একটা পড়বো, আমি বারবার দেখি, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ প্রধান। তানজিনা প্রধান লিখেছেন, থ্যাংক ইউ ভাইয়া। আই শুড লার্ন ইংলিশ বিফোর, না আই শুড হ্যাভ লার্ন ইংলিশ আর্লিয়ার। আমার শেখা উচিত, এভাবে প্র্যাকটিস করবেন। আমার শেখা উচিত, আই শুড লার্ন। আমার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্ন। তোমার শেখা উচিত, ইউ শুড লার্ন। তোমার শেখা উচিত ছিল, ইউ শুড হ্যাভ লার্ন। এইভাবে প্র্যাকটিস করবেন। ওকে, সো আমরা এখন একটা নতুন একটা কঠিন এবং বড় একটা সেন্টেন্স দিই, দেখি আমরা এই সেন্টেন্স এটা একদম লিখে পারেন। ইটস এ কাইন্ড অফ লাইক স্টোরি অ্যাবাউট ইউর পাস্ট লাইফ। যেমন আপনি কি লিখছেন, একদিন যখন আমি হাঁটতেছিলাম, একদিন যখন আমি হাঁটতেছিলাম, আমি দেখলাম একটি কুকুর নাচতে নাচতে তার মালিকের কাছে যাচ্ছে। তো এটা কিন্তু অতীতের একটা অনেক বড় লম্বা গল্প। তো আপনি যদি এরকম এই কথাটাকে আপনি অনেকভাবে বলতে পারেন, একদিন আমি যখন হাঁটতেছিলাম আমি দেখলাম অনেকগুলো ছেলে, মানে অনেকগুলো ছেলে ফুটবল খেলছে। একদিন আমি যখন এরকম নস্টালজিক হই না আমরা, পেছনের বা জীবনের অতীতের কথা বলতে চাই, তো একদিন এরকম একটা স্মৃতিচারণ। সো আপনি এই কথাটা যদি পুরোটা আপনি সুন্দর করে গুছিয়ে ইংলিশটা সঠিকভাবে লিখতে পারেন, তার মানে আপনি কিন্তু কোথাও যদি স্পিচ দিতে চান, কোথাও যদি আপনি মানে একটা কোনো কোথাও নস্টালজিক হয়ে নিজের পাস্টের কোনো একটা গল্প বা হঠাৎ মেমোরেবল কিছু একটা বলতে চান, তো আপনি কি করবেন, এরকম এই কথাটা এইভাবে বলতে পারবেন। তো এখানে যেটা লেখা আছে, একদিন যখন আমি হাঁটতেছিলাম, একদিন যখন আমি হাঁটতেছিলাম, আমি দেখলাম একটা কুকুর নাচতে নাচতে মানে খুশিতে বা নাচতে নাচতে তার মালিকের কাছে যাচ্ছে। এই সেন্টেন্সটা একটু ট্রান্সলেট করে পাঠান। এবার আমি কিন্তু এখন অর্থ করে করে আপনাদের লেখাটা পড়বো, এবং কে কি কি বলতে চেয়েছেন আর কি অর্থ হয়েছে সেটা আমি এখন খেয়াল করব। ঠিক আছে, আপনারাও খেয়াল করবেন, ভালো লাগবে। ওকে, সো আপনারা যারা শোটা দেখছেন, আপনাদের একটা রেসপন্সিবিলিটি হচ্ছে মানুষকে কি করা, এটা শেয়ার করা। তো এসো পড়তে বসি যে লার্নিং থ্রু মিস্টেকস এর আজকের যে মানে গতকালকেও নিলাম, আজকেও নিলাম, টানা 2 দিন। কারণ অনেকেই বলছে যার গত ক্লাসটা ছিল ফিডব্যাক খুব ভালো দিয়েছেন, এরকম মানে টেস্ট করার জন্য, নিজেদের ইংলিশের সিম্পল স্ট্রাকচার গুলো যাচাই করার জন্য এটা খুব ভালো শো আমাকে বললো। তো এই জন্য আজকেও আমি নিলাম কিছু স্ট্রাকচারের উপরে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কালকে কিছু এক্সক্লুসিভ মানে স্পিকিং ইমপ্রুভ করার জন্য বা একটু স্ট্যান্ডার্ড করার জন্য এক্সক্লুসিভ স্ট্রাকচার ওয়ার্ডস এবং নেটিভরা যারা ইউজ করে এবং সাউন্ড মানে প্রনাউন্সিয়েশন, সেগুলো নিয়ে কালকে কথা বলবো। সো ইউ উইল বি স্টেইং কানেক্টেড, এবং প্রতিদিন 7টা 10 থেকে 15-এর মধ্যে ইনশাল্লাহ আই উইল জয়েন দিস ক্লাস। সো ইউ প্রে ফর মি সো দ্যাট আই ক্যান জয়েন, এবং আই অলসো প্রে ফর ইউ সো দ্যাট ইউ ক্যান এনজয় দিস সেশন। ওকে, all right, let's go, let's start. Orin লিখছে one day as, যেহেতু I was walking, আমি হাঁটছিলাম, I saw a dog dancing and going to its owner. I saw যে একটি কুকুর নাচতেছে এবং তার মানে অনেক কিন্তু পজ দিয়ে সেন্টেন্সটা হয়েছে। While I was walking, I saw a dog dancing going to him owner. অনেক মানে কারেকশন দরকার আছে এই জায়গায়, এই সেন্টেন্সটাতে। When I was walking, I saw a dog who is going to its, অনেক জটিল করে ফেলছি সেন্টেন্সটা। আচ্ছা, তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটু সিম্পলি আমি উপস্থাপন করব। সো ইউ ক্যান মেক অ্যানাদার সেন্টেন্স লাইক দিস। আমি একটা খুব দ্রুতই বলে দিব, খুব বেশি চেক করব না, বাট আমি চাইবো যে আপনি এরকম একটা গল্প আপনি আমার সাথে শেয়ার করেন, এবং আজকে আমরা সেই স্মৃতিটা নিয়ে আমাদের ক্লাস শেষ করব। ঠিক আছে, সো ওয়ান ডে ওয়েন আই ওয়াজ ওয়াকিং, আই স এ ডগ ওয়াজ গোয়িং to its master dancing, অনেকটা সুন্দর হয়েছে,
অনেক সুন্দর হয়েছে, কাছাকাছি। স্যার ট্রান্সলেশনটা কি হবে আরেকবার বললে ভালো হয়, আমি একটু বা বের হয়ে গিয়েছিলাম। আচ্ছা, এই যে একজন লিখেছেন আয়াত লিখেছেন, কোন ট্রান্সলেশনের কথা বলছেন পরে ভিডিওতে দেখে নেন, অবশ্যই শেয়ার করেছি। ঠিক আছে, তারপরে ওয়ান ডে ওয়াইল আই ওয়াজ, এই যে ওয়ান ডে ওয়াইল আই ওয়াজ ওয়াকিং, আহসান লিখেছেন আই ওয়াজ ওয়াকিং, আই স এ ডগ হুইচ ওয়াজ গোয়িং টু হিজ লর্ড। অনেক সুন্দর হয়েছে, আর একটু হালকা একটু চেঞ্জ করে দিলে জিনিসটা আরো স্মুথ হয়ে যাবে সেন্টেন্সটা। তারপরে মুজাম্মেল লিখেছেন ওয়ান ডে ওয়াইল আই ওয়াজ ওয়াকিং আই স ডগ ওয়াজ গোয়িং টু ইটস ওনার বাই ড্যান্সিং। ওয়ান ডে অ্যাজ আই ওয়াজ, যেহেতু আই ওয়াজ হাঁটছিলাম, আই স ডগ ড্যান্সিং ওয়ান ডে। আচ্ছা স্যার আপনি আমাকে একটি পরে কনগ্রাচুলেট করেছিলেন, খুব ভালো লেগেছে। আচ্ছা 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 আচ্ছা, ভালো লেগেছে, থ্যাংক ইউ, ভালো লাগলে ভালো। আচ্ছা, অনেক সেন্টেন্স অনেকেই লিখেছেন, অলরাইট। আমি অনেকগুলো শো করতে গেলে আসলে অনেকগুলো শো করা লাগবে, অনেক সময় লাগবে। তারপরে আমি একটু দেখছি, ওয়ান ডে ওয়াইল আই ওয়াজ ওয়াকিং আই স এ ডগ ওয়াজ ড্যান্সিং এন্ড গোয়িং থ্রু ইটস ওনার। গোয়িং থ্রু ইটস ওনার না, ওকে। আমার ইংরেজি আই শুড হ্যাভ লার্নড ইংলিশ আর্লিয়ার। আচ্ছা, এটা একটু পড়ি। ওয়ান ডে ওয়াইল আই ওয়াজ ওয়াকিং আই স আ ড্যান্সিং ডগ, মানে নাচা অবস্থায় একটা ডগ। এটা টুইস্ট হয়ে গেছে বেশি একটু। ওকে, এটা একটা অনেক লম্বা জিনিস, তো আমি আপনাদের বরং এটা শেয়ার করে আমি আপনাদেরকে এই ধরনের সেন্টেন্স, খুবই সিম্পল, দেখেন এত বড় করে লেখার কোনো কিছু নেই। ওয়ান ডে মানে এটা একটা স্মৃতিচারণ করবেন। ওয়ান ডে while I was walking, যখন হাঁটছিলাম, I saw a dog was going to its owner. I saw a dog was going to its owner dancing. Dancingটা লাস্টে দিলে নাচতে নাচতে বোঝায়। তাহলে ওয়ান ডে while I was walking। এবার আপনাকে যে কাজটা দিব সেটা হচ্ছে মেইনলি এই সেন্টেন্সটার আদলে, মানে এই সেন্টেন্সটার মতো করে আপনি একটা জীবনের রিয়েল কথা যেটা আপনি একটু লিখে পাঠান। আমি একটু দেখি যে মানে এক হচ্ছে এই সেন্টেন্সটার প্যাটার্নে লিখতে পারেন কিনা, আর সেকেন্ড হচ্ছে যে আপনার স্মৃতিটাও আমরা কি করলাম একটু শেয়ার করলাম সবার সাথে। সো এই হচ্ছে ব্যাপার। তো আপনি এটা লিখেন যে ওয়ান ডে, একদিন, while I was walking, আমি যখন হাঁটছিলাম, I saw a dog was going to its owner, আমি দেখলাম একটা কুকুর তার ওনার কাছে যাচ্ছে, ওয়াকিং মানে ড্যান্সিং, নাচতে নাচতে। সো এটা হচ্ছে একদিন যখন আমি হাঁটছিলাম, আমি দেখলাম একটি কুকুর নাচতে নাচতে তার ড্যান্সিং। তাহলে ড্যান্সিং ওয়ার্ডটা আমরা এট দ্য এন্ড অফ দি সেন্টেন্স আমরা এটা ইউজ করবো। সো আমরা দেখি এইরকম সেন্টেন্স লিখেন, দেখি আপনাদের স্মৃতি লিখেন, মানে আমার সেন্টেন্সটা ট্রান্সলেট না করে বরং এরকম একটা স্মৃতি আপনার লিখেন। না না, ড্যান্সিং মানে নাচতে নাচতে। আপনি যখন বলবেন যে কোনো কিছু, যেমন শুধু কি ড্যান্সিং না দিয়ে শুধু তো ড্যান্স লিখলে কি হবে না, নো, আমরা কি ড্যান্সিং মানে নাচতে নাচতে। ড্যান্স মানে হচ্ছে নাচ করা, বাট তো এটাকে যদি বলি যে মানে হি কেম টু মি, সে, আমি বললাম যে সে আমার কাছে আসলো হাসতে হাসতে, বা সে হাসতে হাসতে আমার কাছে আসলো, এরকম কথা আমরা বলি যে সে হাসতে হাসতে আমার কাছে আসলো। তাহলে এটাকে কি বলবো আমরা? হি কেম টু মি লাফিং। ভেরি সিম্পল, মানে এত জটিল করে চিন্তা করার দরকার নেই। আমি যেভাবে বলছি এভাবে সেন্টেন্স লিখে পাঠান, তাহলে হবে। যেমন সে মানে সে আমার কাছে আসলো কাঁদতে কাঁদতে, তাহলে কি হবে? হি কেম টু মি ক্রাইং। এই যে এইভাবে কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে, লাফিং, কাঁদতে কাঁদতে, ড্যান্সিং, হাসতে হাসতে, লাফিং, নাচতে নাচতে, ড্যান্সিং, সেইভাবে। আচ্ছা, একজন দুইবার কমেন্ট লিখছে, সাইফুরসের ফাউন্ড গেট ব্রাঞ্চ কি খোলা? বাংলাদেশের কোনো ব্রাঞ্চ এই মুহূর্তে খোলা না, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে খোলা না। সো এটা একটা কোয়েশ্চেন, সবার জানা কোয়েশ্চেন। অলরাইট, সো আজকের সাথে যারা আমার সাথে জয়েন দিয়েছেন এবং যারা দিচ্ছিলেন এবং যারা শেয়ার করেছেন, I love to pay my gratitude towards those people who regularly share this show এবং regularly join with me in this এসো পড়তে বসি শো। এবং এই শোটা হচ্ছে এক্স্যাক্টলি রেগুলার যারা ভিউয়ার আছেন আপনাদের জন্যই এই শোটা, এবং আপনাদের জন্যই কিন্তু আমার ইচ্ছা জাগে যাই, কারণ ইউ পিপল ওয়েট। আমি একদিন না আসলে আপনারা যে পরিমাণ টেক্সট করেন আমাকে যে স্যার আজকে কি আসবেন না, আজকে কি নেবেন না, গতকালকে কেন নেন নাই, I can't resist myself being here with this এসো পড়তে বসে show. This is because of you. Remember this.
সো আমি অনেক নেগেটিভ মাইন্ডেড পিপলদেরকে আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট, I don't love to go with them. Even if there are only 10 people, 20 people, I'm fine with that. But if they are positive. হ্যাঁ, এই যে মারমা চেইং মারমা উনি লিখেছেন one day while I was singing I saw a bird was flying to me. Good job. এই যে একটা স্মৃতিচারণ করলেন। এটা ঠিক আছে। one day I saw a 5-year-old boy who was begging. আমি দেখলাম যে যে ভিক্ষা করছিল। খুব সুন্দর সেন্টেন্স। All right, so thank you so much for joining and for attending this class এবং যারা শেয়ার করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। কালকে আবার একই সময় একই টাইমে আমাদের এই শোতে আসবে। কালকে শোটা নিব একটু ডিফারেন্ট এবং সেটার জন্য সেটাতে আপনার অনেক কিছু লার্নিং থাকবে এবং অনেক কিছু নতুন শিখবেন। দিস ইজ গ্যারান্টেড। সো ডোন্ট মিস দ্য ক্লাস টুমরো, ডোন্ট ফিল লেফট আউট। যেটা করেন সেটা হচ্ছে আপনাদের হচ্ছে যাওয়ার আগে একটা ঘোষণা দিয়ে যাই। ঘোষণাটা হচ্ছে যে আমার রবি মঙ্গল বৃহস্পতির যে নতুন ব্যাচ 11টায়, সকাল 11টায় রবি মঙ্গল বৃহস্পতি, সেটার আগামী পরশুদিন থেকে, দ্যাট মিনস ফ্রম টিউসডে অনওয়ার্ডস সেটা ক্লাস শুরু হচ্ছে। পরশুদিন ফার্স্ট ক্লাস। সো আপনারা যারা মানে স্পোকেন শিখতে চান উইথ প্রেজেন্টেশন অ্যান্ড প্রনাউন্সিয়েশন, যারা প্রেজেন্টেশন প্রনাউন্সিয়েশন সহ স্পোকেন শিখতেছেন, ইউ ক্যান জয়েন মি day after tomorrow. My class gonna be started from day after tomorrow, Tuesday onwards from 11. And basically this course is designed for the students যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট, যাদের সকালবেলা কোনো মানে মোটামুটি ফ্রি থাকেন, কোনো ক্লাস থাকে না অথবা অবসর সময় পার করছেন, তাদের জন্য এটা একটা স্পেশাল ব্যাচ অফার করেছি। আর তো এটার জন্য যারা যারা এরকম মানে ইংলিশ শিখতে চান এবং যারা জানেন যে আপনার ছোট ভাই বোন আছে, বিশেষ করে 8, 9, 10 পরে অথবা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পরে, তাদেরকে আপনি কি করেন ওটাতে ইনভলভ করিয়ে দেন। বিকজ টাইম ইজ সো প্রেশাস। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাইম, এবং সেই মূল্যবান টাইমটাই কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি। তো আপনারাও কিন্তু এই টাইমটা এখানে ইনভেস্ট করছেন এসব প্রতিবর্ষী শোতে। এবং আপনারা যারা অলরেডি এখানে যারা আছেন, আপনাদের মধ্যে বেশিরভাগই কিন্তু কোথাও কোর্স হয় আমার স্টুডেন্ট কোর্স করছেন বা কোথাও কোর্স আগে করেছেন অথবা প্র্যাকটিসের মধ্যে আছেন। এবং যারা কখনোই ইংরেজি মানে প্র্যাকটিসের মধ্যে নেই বা কোর্স করেননি, I would recommend you people, you go for a course first so that you can know, at least you know the basic structures first. যত আগে আপনি বেসিক স্ট্রাকচার গুলো জেনে নেবেন, ততই কিন্তু আপনার জন্য মানে পরবর্তীতে প্র্যাকটিসটা অনেক বেশি ইজি হয়ে যাবে এবং তত আপনি আরো বেশি অ্যাডভান্সড হতে পারবেন। এবং এটা কোনো লার্নিং হ্যাজ গট নো এন্ডিং। তো কখনো ভেবেন না যে এইভাবে জাস্ট টাচে থেকে শিখে ফেলবেন। ইট উইল টেক লং। আর আপনি যদি 1-1.5 মাস একটু কোর্সে থাকেন, সমস্ত মেকানিজম গুলো জেনে যান এবং তারপরে you come and join the এসবর্তী বসি শো or the other shows, সেগুলো যদি আপনি জয়েন করেন, আপনি কি করতে পারবেন, you will be able to grow greater than the previous days or other things. তো সেগুলো থেকে কিন্তু আপনি আরো বেশি ইমপ্রুভ করতে পারবেন। অলরাইট, যারা একদম নতুন জয়েন দেন এবং রেগুলারলি আমাদের সাথে কানেক্ট হয়ে যান, আমি বলবো যে I would say thank you so much to পলাশ দাস. It was your first class. Thank you so very much. আরেকজন লিখেছেন সুরাইয়া ফেরদৌস লিমা, thank you so much for joining. I hope you will also join tomorrow. All right. স্যার আসসালামু আলাইকুম, এটা আমার ফার্স্ট ক্লাস ছিল। অলরাইট, হাই, হ্যালো। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো ভেরি মাচ। কালকে আবার ঠিক 7:10 থেকে 15-র মধ্যে I will be joining and with some new and exclusive things. Till then, কালকের আগ পর্যন্ত stay happy and stay healthy and wait for the এসবর্তী বসি শো 30তম পর্ব কালকে হবে। So there's gonna be a celebration. Thank you so much.